হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আজকে আমার সঙ্গে রয়েছে অভিরূপ দা। অভিরূপ দার পরিচয় হয়তো দেওয়ার দরকার নেই, কারণ অভিরূপ দাকে সবাই চেনে। অভিরূপ দার সিরিজ আমরা প্রত্যেকে দেখেছি, হইচইতে রহস্য রোমাঞ্চ সিরিজ, যেটা প্রত্যেকের প্রিয় সিরিজ। এবং তার সঙ্গে অভিরূপ দার এখন ছবিও আসছে, যে ছবিটার নাম মৃগয়া। টিজার বেরিয়ে গেছে, ভালো রেসপন্স পেয়েছে, ভালো রিভিউজ পেয়েছে টিজারে। তো অভিরূপ দা, কেমন আছো? খুব ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি দাদা। দাদা, তুমি আমাকে প্রথমে বলো যে মৃগয়ার ট্রেলার একটা মানে হিউজ রেসপন্স পাচ্ছে, মানে এটা তোমার কেমন লাগছে? মানে ফার্স্ট টাইম কোনো বাংলা ছবি এতগুলো মানে হিরোকে নিয়ে এই যদি রেসপন্স পায়, ট্রিমেন্ডাস রেসপন্স পাচ্ছে, এটা তোমার কেমন লাগছে? স্বাভাবিকভাবেই খুবই ভালো লাগছে। আমরা এবার এটা তো বানানোর সময় কেউ এক্সপেক্ট করে না। এবার টিজারটা আমাদেরও নিজেদের খুব ভালো লেগেছিল ইন্টারনালি, মানে আমাদের টিমের, বাট এতটা এক্সপেকটেশন আমাদের ছিল না যে এতটা মানে বাজ ক্রিয়েট হবে। ইট হ্যাজ কাইন্ড অফ এক্সপ্লোরড অন দ্য ইন্টারনেট। তো সেটা খুবই ভালো লাগছে ডেফিনেটলি, বাট এটা আমরা এক্সপেক্ট করিনি, এতটা রিয়াকশন এক্সপেক্ট করিনি। আচ্ছা, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি সমস্ত বড় বড় কাস্টকে আমরা দেখতে পাচ্ছি। বিক্রম দা রয়েছে, ঋত্বিক চক্রবর্তী রয়েছে, তারপর ওদিকে অনির্বাণ চক্রবর্তী, ভিলেনে সৌরভ দাস, এবং রেজওয়ান দা রয়েছেন। তো এই যে কাস্টটা, তুমি মানে কাস্টটা কি প্রথমে তুমি সিলেক্ট করেছিলে, মানে যে এরা 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 হবে? হ্যাঁ, এই ছবিটা অ্যাকচুয়ালি না, এটার ইনসেপশনটা একটু অদ্ভুত ভাবেই হয়েছে, বলতে পারো অ্যাক্সিডেন্টাল। কারণ আমার এই ধরনের ছবি খুব পছন্দের, মানে কেপার ফিল্ম বা এই ধরনের কোনো একটা কভারেটিভ অপারেশন নিয়ে ছবি। বা আমি অনেক বছর ধরে চেষ্টা করেছি এরকম কোনো একটা সত্যিকারের গল্প খুঁজে বার করা বা নিজে লেখার, কিন্তু সেটা কোনোটাই মানে স্যাটিসফ্যাক্টরি ভাবে লিখতে পারিনি আমি নিজে, বা খুঁজে পাইনি। কিন্তু লাস্ট ইয়ার অলমোস্ট অ্যাক্সিডেন্টালি দিস স্টোরি কাইন্ড অফ ফেল অন মাই ল্যাপ। মানে দেবাশিস দত্ত, যিনি মানিকতলা থানার ওসি এখন, তো ওনার রিয়েল একটা কেসের উপর ভিত্তি করে এই গল্পটা। তুমি আমাকে কেসটা পাঠান, মানে প্রপার যে কেসটা, এটা কি ঘটনা ঘটেছিল, তোর নাম জানি অবভিয়াসলি, তুমি পাঠান, এবং আই ওয়াজ মানে হুকড, মানে ইনস্ট্যান্টলি, যে আমি যেটা খুঁজছিলাম। তো কাইন্ড অফ ইট ফেল অন মাই ল্যাপ, যে আমি অ্যাক্সিডেন্টলি সেটা পেয়ে যাই। তারপর সেটা ডেভেলপ করি আস্তে আস্তে, একটা প্রপার স্ক্রিন প্লে লেখা হয়, অ্যাডাপ্টেশন করা হয় গল্পটা। তখন এবার আই স সার্টেন ক্যারেক্টার্স ইন মাই হেড, যে এই চরিত্রগুলো এই মানুষেরা প্লে করতে পারে। এবং তখনই আমরা একটা অনসাম্বল কাস্ট প্ল্যান করি, যে আমরা এই এম করছি। অ্যান্ড উই আর ভেরি লাকি ইন দিস প্রজেক্ট, আমরা যা প্ল্যান করেছিলাম এক্স্যাক্টলি সেই কাজটাই হয়েছে। আমরা তাকে যে চরিত্র ভেবেছিলাম, এটা সবসময় হয় না পসিবল, অপশন বি থাকে, অপশন সি থাকে। কিন্তু এখানে we were lucky that everything like fell in place, যেমন সবার ডেটস ওই সময় অ্যাভেলেবেল হয়ে যায়, বা চরিত্রগুলো স্ক্রিপ্ট পড়ে ওই অ্যাক্টরদের পছন্দ হয়ে যায়, তো সবকিছু মিলিয়ে এভরিথিং কাইন্ড অফ ফেল ইন দ্য সেম প্লেস। সেটা উই আর ভেরি লাকি টু হ্যাভ দ্যাট কাস্ট অন বোর্ড। হ্যাঁ, কাস্ট আমারই প্ল্যান করা ছিল প্রাইমারিলি, বাট উই ডিসকাস উইথ দ্য প্রডিউসার্স অলসো, বাট বিকজ ইটস বেসড অন রিয়েল ক্যারেক্টার্স কাইন্ড অফ, এবং বেসড অন রিয়েল স্টোরি, তো সেটা খুব ইম্পর্টেন্ট ছিল, যার যে অ্যাক্টরটা প্লে করছেন যে চরিত্রটা, সে কতটা সিমিলার হচ্ছে, বা কতটা অ্যাটলিস্ট মানে সিমিলার তো হয় না, ইটস নট এ বায়োপিক, বাট স্টিল কতটা রিয়েলিস্টিক হতে পারে আর কি। তো সেটাও এভরিথিং ফেল ইন টু প্লেস টু গেট দিস কাস্ট অন বোর্ড। আর তুমি আরেকটা জিনিস আমাকে বলো, যে এইখানে আমরা যে দেখতে পাচ্ছি চারজন পুলিশ অফিসার, তাদের মধ্যে তিনজন হচ্ছে সিনেমার খুব পপুলার ফেস। শুধু রেজওয়ান দা একমাত্র রয়েছেন যিনি টেলিভিশন বহুদিন ধরে করেছেন এবং টেলিভিশনে সাকসেসফুল। এবং রেজওয়ান দার একটা সিরিজও ছিল, যেটা তুমিও লিখেছিলে, শক্তি রূপেন বলে একটা সিরিজ ছিল রেজওয়ান দার। তো ওই ক্লিকে একটা সিরিজ ছিল। তো এবারে তোমার রেজওয়ান দাকে যে নেবে, এই ভাবনাটা কোথা থেকে আসে? কারণ তুমি তো সিনেমা তো রেজওয়ান দা আগে কখনো করেনি, তো তুমি সেই ভাবনাটা কি করে আসে যে রেজওয়ানকে আমি নেব? না, এটা দেখো, মানে রেজওয়ানের কাজ আমি খুব একটা যে দেখেছি আগে নয়, বাট আই ফেল্ট কি, মানে যখন আমরা এই ক্যারেক্টারটা কাস্টিং করছিলাম, আমাকে অনেকে রেকমেন্ড করেন, মানে বিভিন্ন মানুষ আমাকে রেকমেন্ড করেন। তার মধ্যে একজন হচ্ছেন দেবাশিস দা, যিনি এই ছবিটার গল্পের লেখক, যেটা বললাম, যিনি অ্যাকচুয়াল কেসটার, মানে যার কেস নিয়ে আমরা ছবিটা করেছি। তো হি রেকমেন্ডেড হিম বেসড অন প্রাইমারিলি হিজ স্ক্রিন প্রেজেন্স অ্যান্ড হিজ ফিজিক, যে লুকস লাইক এ প্রপার কপ। যেমন যে চরিত্রটাও প্লে করছে, ইট ইজ এ মানে বেসিক্যালি রোগ এক্সপার্ট কপ, মানে যে রাউডি, মানে কাইন্ড অফ ওরকম মস্তানি রুখতে যাদেরকে ইউজ করা হয়, তো ওদের ফিজিক্যাল প্রেজেন্সটা খুব ইম্পর্টেন্ট হয়। তো সেই জন্যই রেকমেন্ডেড যে একবার এর সাথে কথা বলে দেখো, মানে ওর কাজ দেখে মানে কিরকম ফিগার আউট করা যায়। আর তারপরে আই গট ইন্ট্রোডিউস টু হিম এন্ড আই স্পেন্ড সাম টাইম উইথ হিম। তখন হোয়াট আই লাইকড অ্যাবাউট হিম ইজ, যেটা বললাম, যে চরিত্রের জন্য যে রাফনেসটা প্রয়োজন ছিল, যে অ্যাটিটিউডটা প্রয়োজন ছিল, বা যা শিয়ার স্ক্রিন প্রেজেন্সটার প্রয়োজন ছিল, সেটা ওর মধ্যে ছিল। তো সেই সূত্রে ওকে এই ক্যারেক্টারের জন্য করা। আর এই ছবিটার মধ্যে আমরা সৌরভ দাসকে দেখছি একটা ডেঞ্জারাস ভাবে, যেরকম ভাবে সৌরভ দাসকে আমরা আগে কখনো ভাবতেই পারিনি যে এরকম ভাবে কেউ প্রেজেন্ট করতে পারবে, যেটা তুমি পেরেছো। এর আগে এরকম টাইপের একটা কাজ আমরা মন্টু পাইলট দেখেছি, তবে সেখানে এতটা ডেঞ্জারাস ভাবে ছিল না। এই ক্যারেক্টারটা ততটা ডেঞ্জারাস।
তো তুমি আমাকে একটা জিনিস আগে বলো যে এই যে ছবি, মানে তুমি তো কমার্শিয়াল ছবি আগে খুব একটা কখনো করোনি, তো কমার্শিয়াল ছবি আজকে আমাদের বাংলা ছবির যে অবস্থা, সেখানে আমাদের কমার্শিয়াল ছবি বানানোটা অনেকটা বেশি টাফ হয়ে যায়। তো এই বাজারে দাঁড়িয়ে তুমি যখন একটা কমার্শিয়াল ছবি বানাচ্ছ, সেটা কি চ্যালেঞ্জ তোমাকে ফেস করতে হচ্ছে, বা পরবর্তীকালের জন্য তোমার কি ভাবনা রয়েছে যে এই ছবিটা কতটা চলবে, বা সেগুলো কতটা ভয় লাগছে? তো প্রথম কথা হচ্ছে যে কোনো ছবি যেটার মধ্যে একটা ইকোনমিক্স ইনভলভড আছে সেটা আজকের দিনে কমার্শিয়াল ছবি। তো যে ওয়ার্ডটা বেটার হবে ইউজ করা হয়তো মেইন স্ট্রিম ছবি। এবার হোয়াট ইজ এ মেইন স্ট্রিম ফিল্ম, মানে এমন ছবি যেটা মাল্টিপল টার্গেট সেগমেন্টকে অ্যাপিল করছে। মানে ধরো একটা গোয়েন্দা ছবি ইজ অ্যাপিলিং টু এ সার্টেন অডিয়েন্স, বা একটা ইউথ সেন্ট্রিক ছবি ইজ অ্যাপিলিং টু এ সার্টেন অডিয়েন্স, বা একটা ফ্যামিলি ড্রামা হ্যাজ এ সার্টেন টার্গেট অডিয়েন্স। কিন্তু দ্য চ্যালেঞ্জ অফ মেকিং এ মাসালা ফিল্ম or an so called mainstream film is you have to cater to at least 3-4 different টার্গেট বেসিস এট দ্য সেম টাইম। তো সেটা চ্যালেঞ্জটা হচ্ছে মেনলি রাইটিং। তুমি স্ক্রিপ্টে কি এলিমেন্ট দিচ্ছ যেটা বিভিন্ন, ধরো একটা 35 ইয়ার্স অফ এজের মহিলাকেও অ্যাট্রাক্ট করতে পারছে, 10 ইয়ার্স এর বাচ্চাকে অ্যাট্রাক্ট করতে পারছে, আবার 60 বছর বয়সে এলডারলিকেও ইয়ে করতে পারছে, এটা করতে পারছে। তো সেই মাস অ্যাপিলটা মাল্টিপল টার্গেট সেগমেন্টকে অ্যাপিল করাটা খুব চ্যালেঞ্জিং। রাইটিং লেভেলই চ্যালেঞ্জিং, এক্সিকিউশন তো পরের দিকে হয়ে যাচ্ছে। এটা প্রথম চ্যালেঞ্জ। সেকেন্ড, বাজেট। অবভিয়াসলি ফিল্ম লাইক দিস নিডস এ সার্টেন মাউন্টিং, যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে খুব ডিফিকাল্ট, এই মুহূর্তে খুব রেয়ার। তো সেই জন্য সেই রিস্কটা তো অবশ্যই ছিলই। বাট বাকি আমাদের যেহেতু গল্পটাও খুব ইন্টারেস্টিং ছিল, খুব মানে একটা গল্পটার মধ্যে একটা রকম খুব রেলিভেন্ট ইমোশন ছিল। আমি ডিটেলে বলতে চাই না, ইটস বেসড অন রিয়েল স্টোরি, বাট একটা খুব বেসিক কমন ইমোশন যেটা আমরা সবাই কানেক্ট করতে পারবো, সেটা ভিত্তিতে কিন্তু গল্পটা সোল কিন্তু সেটা। তো সেখানে সেই কমার্শিয়াল বা মেইন স্ট্রিম অ্যাসপেক্টটা কিন্তু গল্পটার কোর এলিমেন্টের আত্মার মধ্যেই ছিল। বাকি আমরা সেটাকে আরো মাউন্ট আপ করে অ্যাম্পলিফাই করে একটা খুব মশালা জোনে গল্পটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবার এই ধরনের ছবি দেখো আমি দেখতে ভালোবাসি, আমি আগে কোনোদিন বানাইনি বলতে পারো, আমি ওয়েব সিরিজে চেষ্টা করেছি করা এই ধরনের কাজ। কিন্তু এবার দেখো নোবডি হ্যাজ এনি পারফেক্ট আইডিয়া যে আজকে 2025 সালে দাঁড়িয়ে একটা মডার্ন কমার্শিয়াল বা মেইনস্ট্রিম ফিল্ম মানে কি, মানে হোয়াট ডাজ এ বেঙ্গলি কমার্শিয়াল অর মেইনস্ট্রিম ফিল্ম মিন অ্যাট দিস স্টেজ, যেখানে ধরো আজকে বহুরূপী একটা হিউজ নাম্বার করছে, ওদিকে খাদানো একটা একটু ওল্ড স্কুল কমার্শিয়াল হয়ে খুব ভালো নাম্বার দিচ্ছে, আজকে একেন ব্লকবাস্টার সাকসেস ধরে নেয়, তাহলে হোয়াট ডাজ ইট মিন মেয়েকে বাংলা কমার্শিয়াল ছবি মানে এটা কি এক্স্যাক্টলি? তো সেই জন্য আমরা সবাই আই থিঙ্ক আমরা ট্রায়াল অ্যান্ড এরার ফেজের মধ্যে আছি। তো আমরা একটা কোথাও একটা মানে আপ টু ডেট সেন্সিবিলিটি দিয়ে আজকের কথা ভেবে একটা চেষ্টা করছি সো কল মেইনস্ট্রিম ছবি বানানো, যেটা মাল্টিপল কাইন্ড অফ টার্গেট সেগমেন্টকে কেটার করতে পারে। এটা আমরা একটা এফোর্ট দিচ্ছি, আমরা চেষ্টা করছি, কিন্তু উই ডোন্ট হ্যাভ এ ফর্মুলা। নোবডি হ্যাজ। এই মুহূর্তে কেউ বলতে পারবে না যে এটা কোনো কমার্শিয়াল মেইনস্ট্রিমের ফর্মুলা রেডি আছে আমাদের কাছে। এটা একসময় হয়তো ছিল, আজ থেকে 10 ইয়ার্স আগে হয়তো একটা টেমপ্লেট চলতো, সাউথ ইন্ডিয়ান রিমেক্স করে যাই হোক না চলতো, কমার্শিয়াল ছবি মানে এটা এরকম হবে, টেমপ্লেট চলতো, ফরেন লোকেশনে গান শুট, একটু অ্যাকশন, একটু মশালা, ওটা চলতো। এখন কিন্তু সেটা এক্সিস্ট করে না, এখন পুরোটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল জোনে অপারেট করছি আমরা। তো অবভিয়াসলি রিস্ক তো আছেই, কিন্তু অ্যাটলিস্ট বেসড অন দ্য টিজার বা আমাদের পোস্টারের যা রেসপন্স এসেছিল, উই আর ভেরি হোপফুল। মানে অডিয়েন্স যেভাবে রিসিভ করেছে, প্লাস এখানে সো কল কমার্শিয়াল ছবি কিন্তু ধরো আমরা আমাদের কাস্ট জাস্ট সৌরভ দাস যেমন ভিলেন বললে তুমি, ঋতিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, বিক্রম, রিজওয়ান, এভরিবডি উই প্রেজেন্টেড দেম ইন এ নিউ অবতার বলতে পারো। সেটা খুব একটা ইন্টেনশনাল যে প্ল্যান করে হয়েছে তা নয়, এখন বুঝতে পারছি হয়ে গেছে। সেটা কিন্তু ইচ্ছা করে প্ল্যান করে নিজেদেরকে অন্যভাবে প্রেজেন্ট করে দেখি কিরকম লাগে, কিন্তু হয়ে গেছে। তো সেটারও কিন্তু খুব মানে আমরা যা টিজারের রেসপন্স দিচ্ছি, খুব এক্সাইটেড একটা মানে রেসপন্স আছে ফ্রম দি অডিয়েন্স। তো সেটাও খুব আপলিফটিং, খুব মোটিভেটিং আমাদের জন্য। তো ফিঙ্গার্স ক্রস, উই আর ভেরি হোপফুল অ্যাবাউট দ্য বিজনেস প্রসপেক্টস অফ দ্য ফিল্ম। সেটা টাইম উইল টেল, দেখা যাক কি হয় এবার। আচ্ছা, আরেকটা দাদা, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঋত্বিক চক্রবর্তী ফার্স্ট টাইম অ্যাকশন করছে কোনো ছবিতে, কারণ ঋত্বিক চক্রবর্তীর কেরিয়ারে অ্যাকশন ছবি একদমী নেই, অ্যাকশন ছবি ঋত্বিক চক্রবর্তী করেননি। তো এখানে উনি গালাগালিও দিচ্ছেন একটা জায়গায় রয়েছে, এবং তার সঙ্গে উনি অ্যাকশনও করছেন। তো ঋত্বিক চক্রবর্তী বা বাদ বাকি যারা রয়েছে তারা মোটামুটি আগে অ্যাকশন করেছে, বিক্রম দা বলি বা অনির্বাণ চক্রবর্তী বলি। তো ঋত্বিক চক্রবর্তীকে দিয়ে অ্যাকশন করানোটা কি একটু টাফ ছিল? কারণ ঋত্বিক চক্রবর্তী তো আগে অ্যাকশন করেননি। তো তিনি আগে যে ধরনের ছবিগুলো করেছেন আমরা জানি, একটু ড্রামা টাইপের ফিল্ম বা একটু রোমান্টিক ফিল্ম। তো এখানে কি তাকে দিয়ে অ্যাকশন করানোটা কতটা ডিফিকাল্ট ছিল? না, ডিফিকাল্ট একেবারেই না। ঋত্বিক চক্রবর্তী একজন এক্সেপশনাল এবং প্রচন্ড ফ্লেক্সিবল অভিনেতা। মানে ওনার যে খুব ইন্টেলেকচুয়াল ইমেজটা আছে, ওটা আমার ধারণা উনি রিয়েল লাইফে আমার যেরকম ইন্টারাকশন হয়েছে, উনি একেবারেই কিন্তু রিয়েল লাইফে ওই পার্সনটা নন। এবং উনি প্রচন্ড এক্সাইটেডলি, প্রচন্ড ভালোবেসেই কিন্তু এখানে অ্যাকশন বা অন্য যাই লার্জার দ্যান লাইফ মোমেন্টস আছে সেগুলো কিন্তু করেছে। এবং এটাও মনে রাখতে হবে যে ওনার কিন্তু প্রথম ছবি, ওনার ডেবিউ ছবি কিন্তু পাগল প্রেমী বলে একটি একদম আদ্যপান্ত কমার্শিয়াল মেইনস্ট্রিম ছবি।
এসকে প্রোডাকশন থেকে এসেছিল, একদম মানে আল্লু অর্জুনের ডেবিউ ফিল্মের রিমেক যেটা ছিল, এবং কমপ্লিটলি মাসালা ছবি ছিল। বোধহয় ওই ছবিটাতে কি একটা ক্যামিওতে ছিল ইয়াশ দাশগুপ্ত, আমার যতটা সম্ভব আমি ওই ছবিটাই, হ্যাঁ। তো ওনার কিন্তু ওই সেন্সিবিলিটি বলুন বা ওই স্কুলিংটা বলুন আছে, উনি কিন্তু এই ধরনের কাজ করেছে, এটা প্রথমবার অ্যাকশন করছেন এটা কিন্তু নয়, উনি এগুলো সব করেছেন, সং অ্যান্ড ডান্স, অ্যাকশন সবই উনি করেছেন একসময়। হ্যাঁ, হয়তো আমরা সেই সাইডটাকে অনেকদিন দেখিনি বলে এটা মনে হচ্ছে নতুন করছে, কিন্তু এটা কিন্তু উনি করেছেন। আর এক গ্রেট অ্যাক্টরের তো এটাই মানে একটা মানে নেচার হয়, যিনি সবকিছুই পুল অফ করতে পারেন কনভিনসিং। আমরা যে কনভিকশন দিয়ে ওনাকে ক্যারেক্টারটায় কাস্ট করেছি, উনি সেটা একদম 100% কনভিকশন দিয়ে পুল অফ করেছে। এখন আমি বেশি বলতে চাই না, মানে দেয়ার আর লট অফ সারপ্রাইজেস ইন দ্য ফিল্ম, যখন তোমরা দেখবে ছবিটা, বিয়ন্ড দ্য অ্যাকশন, বিয়ন্ড দ্য স্টাইল, এবং ওনার পার্সোনালিটির মধ্যে উনি যেভাবে ক্যারেক্টার পোর্ট্রে করেছেন তার মধ্যে অনেক চমক আছে, ইন্টারেস্ট, এগুলো খুব সাটাল সাটাল ব্যাপার আছে। সেটা মানে ওনার পারফরমেন্স খুবই অসাধারণ এখানে ছবিটার মধ্যে, খুব মেইনস্ট্রিম জোনের মধ্যে খুবই একটা অন্য সাইড অফ হিম ইউ উইল গেট টু সি। তো সেটা আমাদের ইন্ডাস্ট্রি স্টিরিওটাইপস হয় যে না, উনি ড্রামা অভিনয় বেশি করেছেন বলে ওরা একটা টাইপ কাস্ট করে দেওয়া যে উনি এটাই করতে পারবেন। এটা একেবারেই আমার মনে হয়নি কোথাও যে কোনো অসুবিধা হয়নি আমাদের, মানে শুট করতে গিয়ে একবারও আমাদের কোনো মাত্রই আসেনি, বাট ঋত্বিক দা কখনো আমাদের ফিল করার নিজেরা উনি অ্যাকশনটা উনি করতে পারবেন, তো কোনো ডাউট বা কোনো একটা ইনসিকিউরিটি কোনো বন্ধু কিছু হয়নি, মানে হি ওয়াজ ভেরি কমফোর্টেবল ডুইং হোয়াট এভার উই মেড হিম ডু। কোনো মানে এটা নিয়ে কোনো রকম ইনহিবিশন ওনার ছিল না একেবারে। আচ্ছা, আর দাদা আমার কিছু সাবস্ক্রাইবার এবং তোমার কিছু ফ্যান্সদেরকে একটা কথা তারা জিজ্ঞাসা করতে বলেছে, যেটা হচ্ছে তোমার একটা তৈরি করা ছবি ছিল, যে ছবিটা আসবে আমরা শুনেছিলাম, পাগল প্রেমী ছিল ছবিটার নাম, আদ্রিত রয় করছিলেন, এসবিএফ থেকে আসার কথা ছিল। তো সেই ছবিটা মাঝখানে খুব শুনেছিলাম যে আসছে, সেটা একটা আদ্যপান্ত কমার্শিয়াল ছবি হতে চলেছে, এসবিএফ যেটা অনেকদিন করেনি। সেটা হঠাৎ করে আমাদের কাছে কোনো আপডেট পেলাম না, সেটা হঠাৎ করে স্টপ হয়ে গেল। তো এবার এই ছবিটা কি ফাইনালি আসবে, বা এই ছবিটার কাজ কি কমপ্লিট, তো তুমি যদি একটু বলো। এই ছবিটা নিয়ে যা মানে মন্তব্য করা আমার মনে হয় প্রোডাকশন হাউস থেকেই করা বেটার, ওরাই মানে যারা মানে প্রডিউসার্স তারাই দে আর দ্য রাইট পিপল টু টক অ্যাবাউট ইট। কারণ এই ছবিটা নিয়ে কখনোই কোনো পাবলিকলি মানে আমরা কোনো অ্যাকনলেজমেন্ট বা কোনো প্রপার প্রেস কনফারেন্স বা লঞ্চ কোনো কিছু কখনোই হয়নি। তো সেটা নিয়ে আমার মনে হয় ইটস বেস্ট যে এটা যখন এসবিএফ থেকে তারা মনে করবে এটা নিয়ে কোনো কথা বলা দরকার বা কোনোভাবে এটাকে কিভাবে বেরোবে বা এটা নিয়ে কোনো কমেন্ট করা, ওরাই দে আর দ্য বেস্ট পিপল টু ডু ইট, আই এম নট দ্য রাইট পারসন টু ডু ইট। কারণ এটা ওদের প্রজেক্ট, ওরা সেভাবে নিশ্চয়ই দে হ্যাভ সাম প্ল্যান, সেটা আই এম নট দ্য রাইট পারসন টু টক অ্যাবাউট ইট। আচ্ছা, আর তুমি আরেকটা আমাকে বলো, যে তোমার যদি আমি একটু সিরিজের কথায় যদি আসি, যে তুমি বহুদিন হয়ে গেল যে একটা মানে রহস্য রোমাঞ্চ সিরিজের মতো সিরিজ বানাওনি, যেটা আর কি আসবে, কারণ রহস্য রোমাঞ্চ সিরিজ আমাদের কাছে একটা কাল্ট সিরিজ, যে সিরিজটার উপরে আর কোনো সিরিজ হয়তো হয় না এর মধ্যে, হইচইতেও আমার আমার কাছে হয়নি। তো সেরকম কি সিরিজ কিছু আসবে? তোমার নেভার সে নেভার, আমরা তো করতে চাই ডেফিনেটলি, বাট অনেকগুলো মানে ইস্যু আছে। ধরো ওই কাজটাকে, ওরকম অনসাম্বল কাজকে এখন একসাথে নিয়ে আসা একটু চ্যালেঞ্জিং, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যে এখন পুরো ওয়েব সিরিজের ক্লাইমেটটাই পাল্টে গেছে, মানে যে সময় একটু অন্য ধরনের কাজ, মানে রহস্যময় সিরিজ বলো বা মন্টু বায়োলেট বলো, ওই ধরনের কাজ যখন করা পসিবল ছিল এক সময়, এখন দ্য এন্টায়ার অডিয়েন্স বেস হ্যাজ চেঞ্জড। মানে ইফ ইউ নোটিস দ্য কাইন্ড অফ ওয়ার্কস বিং ডান, একটা অন্য অডিয়েন্স চলে এসেছে এখন, এবং সেটার জন্য তাদেরকে কেটার করে কিছু কাজ করা হচ্ছে। তো সেই জন্য দ্য হোল এনভায়রনমেন্ট হ্যাজ চেঞ্জ। তো সেই জন্য আমি ডেফিনেটলি করতে চাইবো, কিন্তু মানে উই ডোন্ট নো হোয়েন। তো রহস্যময় সিরিজের একটা অবশ্যই কাল্ট ফলোইং আছে, আর আমাদের একটা মানে লেগাসিও আছে সেটা নিয়ে। তো ওরা দর্শক আমাদেরকে এখনো কনস্ট্যান্টলি জিজ্ঞেস করে যে কবে সিজন 4 আসবে বা কোনো হবে এটা নিয়ে কিছু আপডেট হবে। তো আমিও রুট ফ্রম আমিও আওয়ার, সেটার জন্য খুব এক্সাইটেড। আমার এটা যেটাই খুব এক্সেপশনাল ব্যাপার যে আমরা এখনো খুব ওভারওয়েলমড হয়ে যাই, যে উই গেট সো মাচ লাভ ফর ইট ইভেন আফটার 5 ইয়ার্স। 5 বছর হয়ে গেছে রহস্যময় সিরিজ 3 বেরিয়ে এসেছে, তারপরেও উই গেট সো মাচ মানে লাভ অ্যান্ড লাইক সো মেনি কোয়ারিজ অ্যাবাউট ইট। তো এটা নিয়ে আমি এটাই বলতে পারি, যেটা ইফ দের ইজ এনাফ ডিমান্ড ডেফিনেটলি হইচই উড প্রবাবলি ওয়ান্ট টু ডু অ্যানাদার সিজন। তো সেটা আমি বলি, আমাকে বলতে লাভ নেই, যারাই এগুলো বলছেন প্লিজ হইচইকে গিয়ে বলুন, হইচইয়ের পেজে গিয়ে বলুন, যাতে ওরাও বুঝতে পারে যে দের ইজ দ্য জেনুইন ডিমান্ড ফর ইট। মানে আমার নিজেরা বললে তো খালি হবে না, কারণ এই ধরনের কাজ এখন মানে 5 ইয়ার্স পরে না, ইটস ডিফিকাল্ট টু পুল অফ। মানে ওই সময়টা অন্যরকম ছিল। মানে এখন তুমি দেখো যে ধরনের কাজ হইচইতে বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে এখন বেরোচ্ছে বাংলাতে, এটা সার্টেন স্টাইল অ্যান্ড প্যাটার্ন। তো সেটার মধ্যে হয়তো রহস্যময় সিরিজ বা ওই ধরনের কাজকে এক্সপেরিমেন্টাল বলা হবে। তো সেই জন্য একটুখানি ডাইসি, বাট ডেফিনেটলি আমরা ইউ নেভার সে নেভার, কখন কেউ এখানে বলা যায় না। আমরা খুব খুব ডেফিনেটলি খুব এক্সাইটেডলি চাইবো আর একটা সিজন করতে, বাট লেটস সি, ফিঙ্গার্স ক্রসড কি হয়। আচ্ছা, আর আরেকটা লাস্ট আমার কাছে কোশ্চেন ছিল, যেটা বাংলার সেরা ভূতের গল্প, তুমি যেটা প্রথম সিজনটা ডিরেকশন দিয়েছিলে, সব কটার মানে মানে তো ওখানে তিনটে বেরিয়েছিল, তিনটে, হ্যাঁ তিনটে বা তিনটেই বোধহয় বেরিয়েছিল, হ্যাঁ তিনটের মধ্যে তিনটেই গল্প একদম খুব মানে হাড় হিম করা গল্প ছিল, কিন্তু আমরা দেখলাম যে এই
সিজন 2টা যেটা বেরোলো ওটা তুমি ডিরেকশন দাওনি। তো ওটার যে গল্পগুলো সেগুলো মানে একটা গল্প খুবই ভালো, কিন্তু আর দুটো গল্প আমার কোনো একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে সেই প্রথমবারের কোয়ালিটিটাকে ধরে রাখতে পারেনি। তো তোমার ডিরেকশন না দেওয়ার কারণটা কি ছিল? মানে তুমি ডিরেকশন দিলে আমরা দেখেছি যে হরর জনারটা তুমি খুব ভালো পুল আপ করো, মানে যেটা আমরা বাংলা সেরা ভূতের গল্প তো দেখেছি, মানে একদম হাড় হিম করে দেওয়ার গল্প, মানে গায়ে কাটা দেওয়ার মতো আমার নিজেরই হয়েছিল। তো তোমার না দেওয়ার কারণটা কি ছিল সিজন 2টা? আর না দেওয়ার একটা বড় কারণ হচ্ছে আমি অলরেডি মানে হরর জনর নিয়ে কিছু জিনিস ডেভেলপ করছি, যেগুলো আমি একটু এবার মানে একটু বড় স্কেলে একটু বড় পর্দার জন্য হয়তো বা ইন এ বিগার মাউন্ট আমি করতে চাইছি। সেই জন্যই আই হ্যাভ রিফ্রেন্ড ফ্রম ডিরেক্টিং দ্য সিজন অফ দ্যাট সিরিজ। এটা প্রথম কারণ। সেকেন্ড হচ্ছে আমার সাথে যারা বহু বছর ধরে কাজ করছেন, ধরুন আমার যারা অ্যাসোসিয়েটস, আমার যারা এডি, সো আই ওয়ান্ট দেম টু গ্রো অলসো। তো যেহেতু রহস্যময় সিরিজ ইজ অ্যান্থোলজি সিরিজ, 3টে ডিফারেন্ট গল্প নিয়ে করা হচ্ছে, তো ওইটা কোথাও একটা ফেট লাইক দি পারফেক্ট অপরচুনিটি টু লেট দেম ওয়ার্ক অলসো। তারা যারা 5 বছর ধরে কাজ করছে আমার সাথে, যারা আমার এডিস, ধরো সুমন ব্যানার্জি, সর্বজিৎ চ্যাটার্জি, অভিরুদ্ধ লোক, যারা অনেক বছর ধরে আমার সাথে আছেন, তো ওদেরও একটা কোথাও একটা প্ল্যাটফর্ম এবং আনন্দবাজার সেটা সাপোর্টও করেছে যে দে হ্যাভ অ্যালাউড দেম টু ডিরেক্ট অ্যান্ড লাইক এনকারেজ নিউ ট্যালেন্ট। It felt like the right project to give them a like opportunity to show their skills. তো সেই জন্য ওদেরকে এই কাজটা করতে দেওয়া। আর আমার মনে হয় হ্যাঁ, হয়তো রিসেপশনটা ফার্স্ট সিজনের মতন 3টে গল্প ইকুয়ালি এরকম ওয়ার্ক না করলেও, কিন্তু when it comes to views and like রিসেপশন, 3টে গল্পই মানে সেকেন্ড সিজনের 3টে গল্পই কিন্তু খুবই ভালো পারফর্ম করেছে, মানে সেগুলো নিয়ে প্রচন্ড ভালোবাসা পেয়েছি আমরা। আর সেটা আমাদের দর্শককে নিয়ে খুবই, দর্শকের মধ্যে খুব এক্সাইটমেন্ট আছে। এবং টাচুড আমরা হয়তো আরো চেষ্টা করছি এরকম আরো গল্প করার ইন ফিউচার, আরো এই ফ্র্যাঞ্চাইজিটাকে আরো বড় করার, আরো ভালো সিজনস নিয়ে আসার চেষ্টা আমরা করছি। লেটস সি কি হয়। আর কামিং টু মাই আচ্ছা। ওন মানে ডিরেকশন ইন দ্য হরর জনরা, আমিও খুব, এটা আমার খুব পছন্দের জনরা অবভিয়াসলি। হুম কিন্তু হুম আমি হুম। এবার মানে বড় স্কেলে কিছু করতে, যাদেরকে আমি আরো একটা অডিয়েন্স রিচ ক্রিয়েট করতে পারি, তো যতটা পপুলার এই জনরাটা এখন মানে হওয়া উচিত। এবং ডেফিনেটলি অনেক পরিচালক এখানে খুব ভালো কাজ করছে, মানে পার্টিকুলারলি পরমব্রত চট্টোপাধ্যায় ইজ ডুইং এক্সেপশনাল ওয়ার্ক। উনি প্রচন্ড মানে হিট কাজ মানে ওই জুয়ের জন্য করেছেন, বা ওনার একটা রিচ তৈরি হচ্ছে, মানে উনি একটা লয়াল অডিয়েন্স পেয়ে গেছেন এবং উনি খুব কষ্ট করে পরপর কাজ করছেন এই জনটাকে পপুলার করার জন্য। তো সেটা আমি সেটা নিয়ে খুব এক্সাইটেড যে হ্যাঁ, কেউ তো করছে ওই লেভেলের মানে কাজ এখন এই মুহূর্তে। তো সেই জন্য আমি ডেফিনেটলি খুব তাড়াতাড়ি নিজেও চেষ্টা করছি মানে নিজের ডিরেকশন দিয়ে কিছু করার। লেটস সি কি হয়। হ্যাঁ, তোমার ক্ষেত্রটাতে দেখেছি পার্টিকুলার তুমি একজনই একমাত্র ডিরেক্টর যে হরর জনারে কাজ করলে বাদ বাকি ডিরেক্টররা অন্যদিকে ফোকাস করো, আর তুমি ভয়ের উপরে ফোকাস করো, মানে একদম মানে আমি যেটা ব্রহ্মদৈত্যতেও দেখেছি, মানে সেখানে ভয়টাই মেন, মানে সেখানে একদম গা কাটা দেওয়ার যে ভয়টা সেটাই মেন। তো আমি তোমাকে বলবো যে ব্রহ্মদৈত্য যে কাজটা তুমি করেছিলে সেই কাজটা যখন তুমি ভেবেছিলে তখন ওটা কি হিসেবে ভেবেছিলে, মানে ব্রহ্মদৈত্যটা কি একদমই তোমার মাথা থেকে মানে হঠাৎ করে আসে? হঠাৎ করেই আসে ওই সময়, তখন এই ই কমার্স ব্যাপারটা বা অনলাইন, ওই ফ্লিপকার্ট, অ্যামাজন, এই অনলাইন শপিং ব্যাপারটা জাস্ট এসছে বাজারে। তো তখন ওই হ্যালোইন ফ্যালোইনের সময় দেখছি যে হ্যালোইনের ডেকোরেশন অনলাইন বিক্রি হচ্ছে, তো ওটা দেখতে দেখতে আচমকা মাথায় আসছে হোয়াট ইফ মানে ইউ ক্যান বাই এনিথিং অনলাইন টুডে, তাহলে হোয়াই নট বাই এ ঘোস্ট। এবং যে আবার ধরো আলাদিনের যে কনসেপ্টটা ছিল যে জিনি, মানে জিনি এনে বটলাটা মানে আলাদিনের মধ্যে ম্যাজিক ল্যাম্প, তোরম একটা যদি সত্যি এখনকার দিনে হয়েছে, তো কি হতে পারে। সেটার সাথেই ঠাকুরমার ঝুলি, ব্রহ্মদৈত্য জ্যাঙ্গল টাচ, একটা ব্রহ্মদৈত্য নিয়ে গল্প আছে ঠাকুরমার ঝুলির মধ্যে, সেখান থেকে এলিমেন্টস গুলো নিয়ে কম্বাইন করে উই মেড দ্যাট, মানে বেসিক্যালি কালমিনেশন করে উই ক্রিয়েটেড দ্যাট স্টোরি বেসিক্যালি। এবং ওটা একটা ভূতের গল্পের থেকে বেশি ওটা একটা ফ্যান্টাসি স্টোরি গল্প বলতে পারো, মানে ইটস এ ডার্ক ফ্যান্টাসি স্টোরি। এবং ওটার পরের ভয়টা পার্টটা এলো না দাদা, ওটার হ্যাঁ, পরের পার্টটা এলো। ওয়ান সেকেন্ড, ইফ দের ইজ এনাফ ডিমান্ড নিশ্চয়ই কোনোদিন আসবে। এখন তো হরর ইজ ডুইং ভেরি গুড অন ওটিটি, তো সেখানে এদের চান্স হয়তো ইউ ডোন্ট নো, ইউ নেভার নো কি হয় তখন। বাট হ্যাঁ, ইটস বিন 5 ইয়ার্স, ওটাই তো, আই ডোন্ট নো কি হবে, মাঝখানে এত এনভায়রনমেন্টটা পাল্টে গেছিল, তো ইউ ডোন্ট নো কি হতে পারে কখন আর কি। বাট হ্যাঁ, তুমি যেটা বলছো হররের ওপরই ফোকাসটা, সেটা কিন্তু নেসেসারিলি নয়। মানে ইফ ইউ রিমেম্বার ব্রহ্মদৈত্য অলসো, সেখানে দের ইজ এ সোশ্যাল মেসেজ অলসো, দের ইজ এ লট অফ ফোকাস অন দ্য ইমোশনস অলসো। যে মেয়েটি বেসিক্যালি ইজ বুলিড থ্রু আউট দ্য ফিল্ম, মানে তার বাড়িতে, তার অফিসে, তার বন্ধু, তার সে একজন বুলিড মানুষ। তো সেই বেসিক্যালি ব্রহ্মদৈত্য বুঝটা ওয়াজ এ পার্সনিফিকেশন অফ বুলিং। লাস্টে মেয়েটি নিজের ভয়েস ফিরে পায় এবং লাইক হি স্ট্যান্ডস আপ ফর হারসেলফ এগেইনস্ট দ্য ঘোস্ট, এগেইনস্ট সমস্ত বুলিং কিছুই বেসিক্যালি। ফিরে পেলো শুধু অফিসের এতে। এক্স্যাক্টলি। হ্যাঁ। তো আমরা সবসময় কিন্তু ইমোশনটাকেও বা সঙ্গে হিউমারটাকেও খুব ফোকাস দেওয়া ছিল অন ইন ব্রহ্মদৈত্য। ইটস এ ভেরি ফানি ফিল্ম অলসো। তো বরঞ্চ হ্যাঁ, বাংলা সিনেমার গল্পতে ডিরেক্ট হররের উপর বেশি ফোকাস আছে, বা সেখানেও লেয়ার্স আছে, মানে দের ইজ এ সাবটেক্সট সেখানেও। তুমি দেখো এই যে গল্পটা করেছিলাম আমরা অনির্বাণদাকে নিয়ে, মেডেল বলে যে গল্পটা, সেটার মধ্যে একটা ইমোশনাল কন্টেক্সট আছে, দুই ভাইয়ের মধ্যে প্রবলেমস, পুরোনো মেমোরিজ কে হোল্ড করে রাখা, তো দের ইজ এ ডিফারেন্ট থট অলসো।
তো হরর ডেফিনেটলি টেকনিক্যালি সাউন্ড হতে হয় এবং ডেফিনেটলি ফোকাস করতে হয় অন দ্য ফিয়ার কোশ্চেন, সঙ্গে এটাও ঠিক যদি ইমোশন হ্যাজ টু বি স্ট্রং অলসো, উইদাউট ইমোশন কিন্তু হররও ওয়ার্ক করে না। সেম উইথ অ্যাকশন, অ্যাকশন ওন্ট ওয়ার্ক উইদাউট ইমোশন। মারপিটটা তুমি যতই ভালো করো, মানে কেন হচ্ছে, ইফ দের ইজ নট স্ট্রং এনাফ ইমোশনাল কনটেক্সট, ইজ নট গোইং টু ওয়ার্ক। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ তোমাকে তোমার টাইম থেকে টাইম দেওয়ার জন্য। তোমার ছবি আসছে মৃগয়া, বিক্রম দাও বলে দিয়েছেন সম্ভবত জুনেই আমরা ছবিটা দেখতে পাবো। বিক্রম দাও সেদিনকে একটাতে বলে দিয়েছেন জায়গায়। তো তোমাকে বেস্ট অফ লাক তোমার ছবির জন্য। তো তুমি দর্শকদের উদ্দেশ্যে তোমার ছবির জন্য কিছু বলে দাও। থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের এটাই বলতে চাই যে আপনারা সব রকম বাংলা ছবি দেখুন, বাংলা ছবিকে একটা সুযোগ দিন, এবং এটা তো রিকোয়েস্ট করে হবে না, আমরা নিজেরা চেষ্টা করছি এক্সাইটিং কাজ করার। ইফ ইউ ফিল কি আপনাদের ট্রেলার দেখে বা পোস্টার দেখে এক্সাইটিং লাগছে, তো অবশ্যই এটুকুই বলতে পারি যে হলে এসে দেখুন। আমরা খুব চেষ্টা করছি, আমি একা না, সব পরিচালক এই মুহূর্তে চেষ্টা করছে টু ক্রিয়েট বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সেস, এমন ছবি বা এমন মানে কন্টেন্ট যেটা দেখতে সত্যি হলে আসতে হয়। তাহলে তো অবশ্যই টিভি আছে, ওটিটি আছে, এখন অপশনস আর এন্ডলেস। সেই জন্য আমরা সবাই চেষ্টা করছি যে একটা থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স দেওয়ার, যেটার জন্য হলে আসতে না, হলে এসে একটা এক্সট্রা কিছু মানে ব্যাং ফর ইউর বাক পাওয়া যায়। তো সেটা আমরা চেষ্টা করছি ক্রিয়েট করার। If you like our trailers, our posters and everything, please give our films a shot. দেখুন, আশা করছি খুব একটা মানে ইয়ে হবে না, মানে আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না খুব একটা। তো মৃগয়া আমরা জুন এন্ডে আমরা রিলিজ করছি, আপনাদের মানে হলে হলে নিয়ে আসার চেষ্টা করছি। তো প্লিজ মানে ইফ ইউ লাইক আওয়ার ট্রেলার, টিজার, হোয়াটএভার কন্টেন্ট উই আর শেয়ারিং এই মুহূর্তে প্রমোশনাল ওয়াইজ, তো প্লিজ গিভ দিস ফিল্ম এ চান্স, এসে দেখুন। আমি একটু বলতে পারি, ইটস এ 2 hour and engaging film, but it's a masala pot boiler film. It's not very মানে কমপ্লিকেটেড কিছু নেই, একেবারেই পুরো ফ্যামিলির সাথে বসে এনজয় করার মতো ছবি। প্লিজ দেখুন, সেটুকুই বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর